2025 মে মাস এক ব্যক্তি যে পুলিশের খবরি হয়ে কাজ করে সে কানপুরের একটা চায়ের দোকানে চা খাচ্ছে। সে এই দোকানে মাঝে মাঝে এসেই চা খায়। সেই দোকানের সামনে জাস্ট উল্টো দিকে একটা দর্জির দোকান আছে। সেই দর্জি প্রত্যেক দিন সেলাই করে, কিন্তু এই জিনিসটা সেই খবরি কোনোদিনও লক্ষ্য করেনি। কিন্তু আজকে যখন সে লক্ষ্য করে, তার লক্ষ্যটা ওই দর্জির দোকানে ছিল না, কিন্তু ছিল ডাইরেক্ট দর্জির উপরে। সে দর্জিকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে এবং বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করার পর সে সোজা পুলিশকে ফোন লাগিয়ে বলে যে, স্যার, আপনাদের পকেটে যদি কোনো ফুটো না হয়ে থাকে তাহলে আপনাদের এক দর্জি যে 26 বছর আগে আপনাদের হাতের তলা থেকে বেরিয়ে গেছিল, সে বর্তমানে আমার সামনেই আছে। ধরতে পারলে ধরে নিন। সালটা ছিল 1990। রাজকিশোর সে কানপুরে বড় হয়েছে, সেখানেই স্কুলে গেছে, কিন্তু পড়াশুনো তার বেশি দূর হয়নি। সে টুকটাক হাতের কাজ শিখেছে, কিন্তু কানপুরে সে কাজ করে খুব একটা বেশি পয়সা কামাতে পারছিল না। এই কারণে সে ভাবে কানপুর থেকে সে দিল্লি চলে যাবে এবং দিল্লি গিয়ে সেখানে সে কাজ করবে। এর আগে রাজকিশোরের মা বাবা তাকে বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে করে কয়েক মাস নতুন ওয়াইফের সাথে কাটিয়ে সে দিল্লি চলে যায়। দিল্লি গিয়ে সে প্রথমে তো কোনো কাজ পাচ্ছিল না, তার এখানে চেনা পরিচিত তেমন কোনো মানুষ ছিল না। পাক্কা 1.5 বছর সে নানান ছোটোখাটো কাজ করে। তারপর সে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ পায়। সেইখানে খুব বেশি জন এমপ্লয়ি ছিল না, ওই 15 থেকে 20 জন মতন ছিল। সবাই সবাইকে চিনত। ফ্যাক্টরিটা খুব একটা বড় ছিল না। ফ্যাক্টরির যে মালিক ছিল মোহাম্মদ আসিফ, সে খুব খেটে খুঁটে কাজ করত এবং তার টার্গেট ছিল তার যে গার্মেন্ট কোম্পানিটা আছে সেইখান থেকে সে বিদেশে এক্সপোর্ট করবে এবং সেই জিনিসটা আস্তে আস্তে ফুলতে থাকছিল। সে কষ্ট করছিল এবং আস্তে আস্তে তার প্রোডাক্ট কিন্তু সে বিদেশেও পাঠাচ্ছিল। কোম্পানি বড় হচ্ছিল, কোম্পানির লাভও বড় হচ্ছিল। ওই কোম্পানিতে মোহাম্মদ আসিফের 8 বছরের ছেলে মাঝে মাঝেই তার দাদুর সাথে আসতো এবং যেহেতু সে 8 বছরের বাচ্চা ছিল, কোম্পানির যত লেবার ছিল তাদের চোখের মনি এই 8 বছরের ছেলেটা ছিল। তাকে নিয়ে সবাই খেলতো, আনন্দ করতো, চকলেট দিত। উল্টো দিকে রাজকিশোরও ওখানে কাজ করে মোটামুটি একটা ভালো ইনকাম করে সে তার ওয়াইফকে, তার সন্তানকে দিল্লিতে নিয়ে আসে। তাদেরও লাইফটা ভালো চলছিল, কিন্তু রাজকিশোরের মনে না একটা লোভ চলে আসে এবং সেই লোভে সে ভাবে যে আরও টাকা দরকার। এবার সে ভাবে যে কী করে আমি আরও টাকা পাবো। সে যে কাজ করে সেই কাজে আরও টাকা কামাতে গেলে তার অনেক যুগ লেগে যাবে। তো সেই ক্ষেত্রে সে ভাবে যে আমি এমন কিছু করব যেটা দিয়ে আমি খুব কম টাইমে অনেক পয়সা ইনকাম করতে পারবো। এবং সেই ক্ষেত্রে তার প্রথম নজরে আসে মোহাম্মদ আসিফের, মানে তার মালিকের 8 বছরের সন্তানকে। সে ভাবে যে এই 8 বছরের সন্তানকে আমি যদি কিডন্যাপ করে নিই তাহলে বেশ অনেকগুলো টাকা এই মোহাম্মদ আসিফের থেকে আমি নিতে পারবো। তারপর আমি এই 8 বছরের ছেলেকে ছেড়ে দেবো। তারপর আমি কানপুর চলে যাব, সেখানে গিয়ে একটা বড় ব্যবসা করব এবং সেই মোতাবেক সে প্ল্যান বানাতে থাকে। এই প্ল্যানে সে আরও 3 জনকে ইনক্লুড করে। বেশ কয়েকদিন ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে সে কাজ করার পর কাজটা সেখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকে। এবার একদিন সে কি করে, তার 3 জনকে নিয়ে সোজা চলে যায় সেইখানে যেখানে মোহাম্মদ আসিফ থাকতো। দুপুরবেলার টাইম ছিল, বাইরে গার্ডেন ছিল। সেই গার্ডেনে মোহাম্মদ আসিফের 8 বছরের ছেলেটা খেলছিল। তাকে চকলেটের লোভ দেখিয়ে এই রাজকিশোর ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। এবার সেই 8 বছরের বাচ্চা সে তো রাজকিশোরকে চেনে। এবার রাজকিশোর সেটারই সুযোগ নিয়েছিল এবং ঠিক এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কয়েক ঘন্টা কেটে যায়। মোহাম্মদ আসিফ এবং তার ফ্যামিলি বুঝতে পারে যে তাদের 8 বছরের সন্তানের সাথে কোনো একটা বাজে কিছু হয়ে গেছে। তারা হন্তদন্ত হয়ে কি করবে ভাবছে। এর মাঝেই মোহাম্মদ আসিফের অফিসের যে ল্যান্ডলাইন নাম্বার আছে সেখানে একটা ফোন আসে এবং সেই ফোনে বলা হয় যে 30,000 টাকা
কালকে বিকেলের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে দিয়ে আসতে হবে, তাহলে সে তার 8 বছরের ছেলেকে ওখানেই ফেরত পেয়ে যাবে। মোহাম্মদ আসিফ ভাবে যে পুলিশকে না জানিয়েই আমি যাব, 30,000 টাকাটা আমার কাছে দেওয়া খুব একটা বড় ব্যাপার না, আমি দেব, দিয়ে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবো। সে টাকাটা রাখে নির্দিষ্ট স্থানে পরের দিন, কিন্তু সেই টাকাটা গায়েব হয়ে গেলেও তার ছেলেকে যেখানে পাওয়ার কথা ছিল সেইখানে তার ছেলের কোনো হদিশ নেই। এবার সে পুলিশের কাছে যায়। পুলিশ বুঝতে পারে যে একদম ঘাপলা হয়ে গেছে। পুলিশ তো বলতে পারছিল না যে আপনার ছেলেকে আর কোনোদিনও হয়তো আপনি আর দেখতে পাবেন না জীবন্ত অবস্থায়। পুলিশ যাই হোক তদন্ত শুরু করে, এবং তদন্তের জাস্ট 24 ঘন্টা কাটার পরেই দিল্লির এক ড্রেন থেকে তার 8 বছরের সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশের তদন্তে এটা বেরিয়ে আসে যে তাকে মারা হয়েছিল সেই দিনই যেদিন মোহাম্মদ আসিফ টাকা দিয়েছিল। এই তদন্তে পুলিশের প্রথম সন্দেহ যায় মোহাম্মদ আসিফের যে ফ্যাক্টরি ওয়ার্কাররা ছিল তাদের উপর। এই এক একটা ফ্যাক্টরি ওয়ার্কারকে ডেকে ডেকে পুলিশ যখন জিজ্ঞাসা করছে, তখন পুলিশ মোহাম্মদ আসিফকে বলে যে আচ্ছা, কোনো কর্মচারী কি এমন ছিল যারা লাস্ট 6 মাসে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে? তখন মোহাম্মদ আসিফ এই রাজকিশোরের ব্যাপারে বলে। তখন পুলিশ মোহাম্মদ আসিফকে বলে যে রাজকিশোরের সাথে তোমার কি কোনো ঝামেলা ছিল? বলেন যে না, হঠাৎই একদিন এসে বলে যে আমি আর কাজ করব না, অন্য একটা জায়গায় বেটার কাজ হয়েছে। আমি তাকে বলি যে মাইনে বাড়িয়ে দিচ্ছি, তুমি এখানেই থাকো, কিন্তু সে রাজি হয় না। আমি ভাবি যে হয়তো সে ভালো ভালো অপরচুনিটি পাচ্ছে, যাচ্ছে, যাক। কিন্তু এই মোহাম্মদ আসিফের এই কথাতে পুলিশের সন্দেহ হয় রাজকিশোরের। তারা রাজকিশোরের খোঁজ করতে থাকে এবং রাজকিশোরকে তারা কানপুর থেকে অ্যারেস্ট করে। তার সাথে সাথে তার 3 শাগরেদকেও অ্যারেস্ট করে। তাদেরকে ভালো মতন টনিক ট্রিটমেন্ট দেওয়ার পর তারা 4 জনই স্বীকার করে নেয় যে এই 8 বছরের সন্তানকে তারা কিডন্যাপ করেছিল, মোহাম্মদ আসিফের থেকে 30,000 টাকা নিয়েছিল, এবং শেষে যখন তারা ওই 8 বছরের ছেলেটাকে রিটার্ন করতে যাবে, রাজকিশোর ভাবে যে আরে এ তো আমাদেরকে চিনে ফেলবে, এ তো এর বাবাকে, ফ্যামিলিকে, পুলিশকে বলে দেবে, তাহলে আমরা তো ধরা পড়ে যাব। তো সেই ক্ষেত্রে সবাই মিলে এই মোহাম্মদ আসিফের ছেলেকে মেরে দেয়, মেরে একটা ড্রেনে ফেলে দেয়। 1993-এর এই ঘটনাতে 3 বছর ধরে কন্টিনিউয়াস কোর্টে হিয়ারিং চলে। 1996 সালে এদের সবার আজীবন কারাবাস ঘোষণা করা হয়। 1996 থেকে 1999 পর্যন্ত এরা সবাই জেলের মধ্যেই ছিল। কিন্তু 1999-তে এই যে রাজকিশোর আছে, সে প্যারোল পায় 6 সপ্তাহের জন্য। কিন্তু এই যে 6 সপ্তাহের জন্য প্যারোলে সে বেরোলো, সে আর জেলে ফেরেইনি। পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু এই খোঁজাখুঁজি করে তাকে পায়নি। শেষমেশ 2014 সালে তাকে ভাগোড়া ঘোষণা করে দেওয়া হয়। 2014 থেকে আরও 11 বছর কেটে যায় এবং 2025-এর মে মাসে পুলিশের কাছে পুলিশেরই এক খবরির ফোন আসে যে রাজকিশোরকে সে চিনতে পেরেছে এবং সে আছে কানপুরে। পুলিশ পুরো এরিয়াটার যত খবরি আছে তাদেরকে অ্যাক্টিভেট করে দেয়। রাজকিশোরকে তারা অ্যারেস্ট করার প্ল্যান করে, কিন্তু রাজকিশোর সামহাউ লোকাল মানুষদের মাধ্যমে জেনে যায়। লোকাল মানুষরা তাকে প্রোটেক্ট করছিল এবং একটা সময় এই রাজকিশোর তার ছেলের বাড়ি গাজিয়াবাদে পালিয়ে যায়। এখানে পালিয়ে যাওয়ার পরেও পুলিশ সেই গাজিয়াবাদে গিয়ে তাকে শেষমেশ অ্যারেস্ট করে এবং তাকে থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। রাজকিশোর বলতে শুরু করে 1999-তে আমি প্যারোল পাওয়ার পর ভেবেই নি যে আমি আর জেলে থাকবো না, আমি বাইরে কোথাও পালিয়ে যাব। এই গোটা 26 বছরের মধ্যে আমি জয়পুরে ছিলাম 12 বছর, পাটনাতে ছিলাম 3 বছর, পাঞ্জাবে ছিলাম 4 বছর, এইভাবে আরও একাধিক জায়গায় কম কম সময় ছিলাম। ছোটোখাটো কাজ করতাম এবং পরিবারের সাথেও মোটামুটি যোগাযোগ করতাম, কিন্তু কানপুরে আমি আসতাম না একবারের জন্য। আমি জানতাম যে কানপুরে আসলেই আমি ধরা পড়ব। তো মনটা চাইতো কানপুরে থাকতে, পরিবারের সাথে থাকতে, এবং সেই সুযোগটা আমাকে করোনা করে দেয়। 2020-তে যখন চারিদিকে লকডাউন চলছে, কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না, তখন আমি পাঞ্জাব থেকে কানপুরে চলে আসি। আমি 4-5 বছর বিন্দাস থাকি।
এবং 2024-এর শেষে ভাবি যে একটু কাজ কাম্য শুরু করা যাক, এবং সেই মোতাবেক আমি একটা টেলারিংয়ের দোকান খুলে ফেলি এবং সেই দোকানে আমি বেশ কাজ করতে থাকি। কেউ আমাকে সেইভাবে চিনতেও পারছিল না, কিন্তু আমি একটা জিনিস জানতাম যে আজকাল পরশু আমাকে কেউ না কেউ চিনে যাবে, এবং সেই চেনাটা আজকে হয়ে গেল। তো এই কেসের সবথেকে ফানি ম্যাটার হচ্ছে যে একটা সময় আজীবন কারাবাস মানে ছিল 14 বছরের সাজা। রাজকিশোরের সাথে যে 3 জন ছিল তারা 14 বছর জেল কাটিয়ে অনেক আগে বেরিয়ে এসেছে। রাজকিশোর এতদিন ফ্রি থাকলেও শেষ বয়সে এখন তাকে জেলে যেতে হবে, এবং বর্তমানের আজীবন কারাবাস মানে সারা জীবন জেলে থাকা। তারপর সে তো প্যারোল ভেঙেছে, তার জন্য সাজা আছে, সে পালিয়ে থেকেছিল, তার জন্যও আলাদা সাজা আছে। তার মানে রাজকিশোর আর কোনোদিনও হয়তো জেল থেকে বেরোতে পারবে না। সে যদি ওই সময় সাজাটা কেটেই নিত পুরোটা, তাহলে কিন্তু সে এখন মুক্তভাবে সে একটা নতুন জীবন করতে পারত। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।